মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশের ইতিহাসের সাথে প্রতি পরতে পরতে যিনি মিশে আছেন এবং বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আমরা দর্শকদের উদ্দেশ্যে আগে একটু বলে দিতে চাই, দর্শক আমরা শিরোনাম করেছি কি ঘটতে চলেছে চারদিকে, নির্বাচন কি ভণ্ডুল কিনা, অ্যাডভোকেট ফজলুর রহমানের চমক লাগানো বিশ্লেষণ। আমরা চমক লাগানো শব্দটি এই অর্থে ইউজ করলাম, তার গত বিশ্লেষণ আপনারা খুবই উৎসাহের সাথে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন পৃথিবীর সমস্ত দেশ থেকে আপনারা সাংঘাতিক রকম রেসপন্স করেছেন। আমরা সমসাময়িক সময় নিয়ে জনাব ফজলুর রহমান, আমি দু একটা জিনিসের দৃষ্টি আকর্ষণ করে আপনার বিশ্লেষণে জানতে যাব। দেশে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন উৎসব মুখর ইতিহাসে দৃষ্টি স্থাপন করা নির্বাচন হবে, কিন্তু আমরা প্রতি পদে পদে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমাদের চ্যানেলের অবস্থান থেকে আমরা যা দেখি, আমাদের সাংবাদিকতার যে অভিজ্ঞতা, যে একদিকে এই শুধু গত সপ্তাহের কথা বলে জুলাই সনদ কেউ কেউ সাইন করেছে, কেউ কেউ করেনি। এরপরে শুরু হয়েছে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি, তারা উপদেষ্টা পরিষদ 23 জনের, এখান থেকে বলতে গেলে প্রায় 8-10 জনকে নিয়ে টানাটানি। বিএনপি বলছে এই 3 জন নিরপেক্ষ না, জামাত বলছে ওই 4 জন না, এনসিপি বলছে এরা না, আবার এদের কয়েকজনকে বাতিল করতে হবে, সরিয়ে দিতে হবে। সেই সময়ের মধ্যে এই সরকারের আরো বেশ কিছু বিষয়, যেমন তারা বলছে নির্বাচন প্রক্রিয়া কি হবে এটা আবার নতুন করে আলাপ করতে। নির্বাচন তুলতে গিয়ে যে ফোর্সটিকে সবচেয়ে বেশি দরকার, পুলিশ বাহিনীর সক্ষমতা নিয়ে একেবারে লাগাতার সব শ্রেণীতে প্রশ্ন। সরকারও বলছে সে তারা 5ই আগস্টে সেই ধাক্কা সামলে উঠতে পারেনি। কি দেখছেন চারদিকে? আমি প্রথমে শুধু এটুকুই জানতে চাই আপনার কাছে, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ আপনার কাছে দর্শকরাও জানতে চায়। নিশ্চয়ই আরো দু একটি প্রশ্ন পরবর্তীতে আমরা করবো। জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, চারদিকে কি ঘটছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রথম কথা হলো যে ইউনূস সাহেব এত দ্রুত যাওয়ার জন্য এসেছে বলে বাংলাদেশের মানুষ মনে করে না। উনি আন্তর্জাতিক রাজনৈতিক একটা সিদ্ধান্তের হিসাবে বাংলাদেশে এসেছে। কাজেই উনি ইচ্ছা করলেও যাবেন কি থাকবেন এই সিদ্ধান্ত উনার না, এবং তারা খুব পাকা খেলোয়াড়ের মতো গত 14 মাস যাবত তাদেরকে নিয়ে তারা বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে পারছে। বিশেষ করে বিএনপি, যেটা সবচেয়ে বড় দল বাংলাদেশে, এবং আগামী দিনের নির্বাচনে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এবং এটা খুবই বেশি। সেই বিএনপিকে জনাব ইউনূস সাহেব বা তার সরকার বিশ্বাস করাতে সমর্থন হয়েছে যে তারা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইলেকশনটা দিবে, জাতীয় নির্বাচন, এবং এর উপরেই জনাব ইউনূস সাহেব প্রদত্ত এই যে জুলাই সনদ, সেই সনদে বিএনপি হৃষ্টচিত্তে স্বাক্ষর করেছে। এবং একটা ভিন্ন চিন্তা থেকে জামাতে ইসলামীটাতে স্বাক্ষর করেছে, এবং তাদেরই, আমি সিদ্ধান্ত বলবো না, কিন্তু তাদের এই ঘটনার প্রেক্ষিতে যারা জুলাই সনদের মূল উদ্যোক্তা, সেই এনসিপি পার্টির যারা সন্তানেরা, তারা তার বিরোধিতা করেছে। জামাত এবং এনসিপি এদের টোটাল খেলাটা কিন্তু নিজেদের মধ্যে ওই রাতের বুঝ করে খেলাটা খেলছে তারা। আর ইউনূস সাহেব হলেন, আমি বারবার বলছি, উনি ওই যে রশিদ উদ্দিনের গান, আপনার নেত্রকোনার, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যারো। ইউনূস সাহেব কিছুতে ইলেকশন দিতে চান না, এবং সেই কারণে বিএনপিকে একটা আস্থার মধ্যে রেখে জামাত এবং এনসিপি এবং স্বাধীনতা বিরোধী শক্তিগুলোকে দিয়ে একটা কুৎসিত গেম এদেশে খেলাচ্ছে। এক নম্বর হলো, তারা জুলাই সনদের ব্যাপারে যে দুইটা দাবি করছে, দুইটা দাবি অন্যায়।
এক, তারা জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে চাচ্ছে, যেটা অপরাধ। এটা বাংলাদেশের মানুষ মানবে না, খুব ক্লিয়ার। জুলাই সনদ কিছু না, এটা একটা অবৈধ সনদ, এবং এটা একটা, যদিও ইন্টারিম সরকার, যার কোনো বৈধতা আছে বলে মানুষ মনে করে না, তারা একটা সনদকে 30 লক্ষ লোকের রক্তের অপমানের রক্তের মধ্য দিয়ে সৃষ্ট যে সংবিধান, সেই সংবিধানকে ধ্বংস করে দিবে, এটা মানুষ কিন্তু মানবে না। বিএনপি যে কারণে দস্তখত করছে অনেক বিশ্বাস করে, আমার মনে হয় ইউনূস সাহেব বিএনপির সাথে বিশ্বাস ভঙ্গের খেলাটা খেলবে শেষ পর্যন্ত। এবং এটা হলো এক। 2 নম্বর হলো এখনই গণভোট দিয়ে, অথবা ইন্টারিম সরকার প্রধান, নট রাষ্ট্রপ্রধান, তার অর্ডিন্যান্সের মাধ্যমে, তার সিদ্ধান্তে, তার ঘোষণার মাধ্যমে এই সনদ ইলেকশনের আগে, ফেব্রুয়ারি ইলেকশনের আগেই গণভোট করতে হবে, পাস করতে হবে, এবং গণভোটের মাধ্যমে এটাকে বৈধতা দিতে হবে। এর অর্থ হলো 72-এর যে সংবিধানের উপরে এখন সরকার দাঁড়িয়ে আছে, দেশ দাঁড়িয়ে আছে, সব শেষ হয়ে যাবে, এবং ফেব্রুয়ারি ইলেকশনটা হবে না, এটাই মানুষ মনে করে। এটাই ইউনূস সাহেবের চক্রান্ত, ইউনূস সরকারের চক্রান্ত, জামাতের চক্রান্ত, এবং এই ছেলেরা এর মুখপাত্র। কাজে ইলেকশনটা এই দেশে হবে, এটা এরা কেউ চায় না, কিন্তু বিএনপিকে একটা আস্থার মধ্যে রাখছে, আমি ব্লাফের মধ্যে রাখছে, এটা বলতে চাই না, এটা একদিন প্রমাণিত হবে। ফেব্রুয়ারি মাসে কোনো ইলেকশন হবে বলে এখন কেউ মনে করে না, খুব ক্লিয়ার। কারণ গণভোট হলে আর ইলেকশনের দরকার নেই, জেনারেল ইলেকশনের দরকার নেই, আগে যদি গণভোট হয়। কাজে আমি মনে করি না এই ইলেকশনটা কিছুতেই হতে পারে। এটা হলো স্বাধীনতা বিরোধী শক্তির একটা চক্রান্ত, এবং এই চক্রান্তের কারণেই তারা এই গত 14 মাস যাবৎ এই দেশটাকে একটা ফেইল স্টেট, এবং এই দেশটাকে বিক্রি করে দেওয়ার মতো একটা পজিশনে নিয়ে গেছে, এবং এই দেশ এখন অন্য একটি দেশের সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী চলে, এবং সেই সিদ্ধান্তেরই ফসল হলো আমার দেশের যে সামরিক বাহিনী, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি, তাকে ধ্বংস করে দেওয়ার একটা খেলা চলছে আইসিটির বিচারের মাধ্যমে। যারা এগুলা করছে এরা বাংলাদেশের 2 পয়সার মানুষ না, 2 পয়সার মানুষ না। যারা এটার মধ্যে মূল খেলা খেলছে, আইসিটিতে এদের সবার পূর্বপুরুষ পরিবার হিসাবে রাজাকার আলবদর পরিবার ছিল। কাজে এরা বাংলাদেশের যে আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং প্রধান শক্তি, সেই সামরিক বাহিনীকে ধ্বংস করে দিতে চায়, সেই খেলাটা চলছে, মানুষ এটা বুঝতে পারবে খুব দ্রুত। কাজে এই দেশ কি হবে আমি জানি না, তবে অন্ধকারের দিকে যাচ্ছে, আলোর কোনো দিশা আমি দেখছি না। জনাব ফজলুর রহমান, আমি আগে একটু একটা মন্তব্য নিয়ে আজকে একটা খুব দারুণ ঘটনা না, একটা আলোচিত ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 27 তারিখ থেকে সৌদি আরব ট্যুর করার কথা ছিল। হঠাৎ করেই সবকিছু ঠিকঠাক ছিল, প্রস্তুতি সবই চলছিল, ট্যুরটা ক্যান্সেল হয়েছে। চারদিকে নানান গুঞ্জন, আলোচনা। আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন, এবং কিছুটা বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া ইঙ্গিতপূর্ণ খবর এসছে। আমাদের দর্শকদের কমেন্ট হচ্ছে এরকম, সৌদি আরবের সরকার ডক্টর ইউনূস স্যারকে প্রত্যাখ্যান করেছেন। এরপরে আরো নানান কমেন্ট আছে। কেউ কেউ বলছেন, পূর্ণিয়া ভাই, আমরা সৌদি আরব থেকে দেখতেছি, আপনার মাধ্যমে সময়ের সাহসী সৈনিক জনাব ফজলুর রহমান ভাইয়ের কাছে প্রশ্ন রাখছি, এই সংকটময় মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারছে না কেন? যাক, এই টাইপের অনেক কমেন্ট। আমি যেটা আপনার মনোযোগ দিব, আপনি যেটা বলছেন যে এরা ইলেকশন দিবে না, আমরাও সবসময় বলে আসছি যে ইলেকশন হওয়ার তো কোনো লক্ষণ নাই। গত পরশুদিন জামাত এবং এনসিপি দেখা করেছে ডক্টর ইউনূসের সঙ্গে। তারপর এনসিপি এবং জামাত যে ব্রিফিং করেছে, সেই ব্রিফিং এ আমরা দেখেছি তারা বলছে যে এই যে সনদ, এই সনদের যে বিষয়গুলো, এইগুলো নির্বাচনের আগে যেগুলো সম্ভব সেগুলো প্রজ্ঞাপনের মাধ্যমে, সাংবিধানিক আদেশের মাধ্যমে এগুলা বাস্তবায়ন করতে, এবং সেই আদেশটা দেয়ার এখতিয়ার শাহাবুদ্দিন চুপ্পুর নাই। আন্দোলনের মাধ্যমে সমস্ত ক্ষমতা ডক্টর ইউনূস অর্জন করেছেন, অনেকটা সুপ্রিম পাওয়ারের মতন বলা হয়, বা সুপ্রিম কমান্ডার এখন তিনি। তো এই যে একটা ইন্টেনশন, এবং 27 তারিখের দিকে অনেকে লক্ষ্য রাখছেন, মাঝে আলোচনা হয়েছে, আমরা জানিয়েছি যে এই যারা সরকারের সঙ্গে এখন ঐকমত্য কমিশনে কাজ করেন, ওই নেতারাই কেউ কেউ আমাদেরকে বলেছেন যে তারা বিপ্লবী সরকারের একটা চিন্তা ভাবনা করছেন। বিএনপি বলে এসছে আপনারা তত্ত্বাবধায়ক সরকার মুডে যান।
ওনারা তো সংবিধানের মাধ্যমে এসছেন, আমাদের সংবিধানের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। এখন যা যা চলছে আপনার বিশ্লেষণে আপনার চোখে কি পড়ছে, কেন এই রকম একটা অবস্থা? এটা জামাত এবং এনসিপি এবং তাদের সাথে যারা, এরা সব স্বাধীনতা বিরোধী শক্তি। এনসিপি হলো তাদের বাহন, কথাটা বারবারই আমার বলতে হয়, তাহলে মানুষ ভুল বুঝে। এরা চায় পাকিস্তান আর মানুষ চায় বাংলাদেশ। ইউনূস সাহেব হলো ওদের পক্ষে, এবং এই বাংলাদেশটাকে পাকিস্তান বানানোর জন্যই তারা আসছে। আমি আগেই বলেছি, এই কথার জন্য আমাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। আমি আগেই বলেছি 5ই আগস্টের আন্দোলনের দুইটা রূপ, একটা হলো গণতান্ত্রিক রূপ, বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক রূপ, জনগণের নেতৃত্বের গণতান্ত্রিক রূপ, যে রূপে মূল স্লোগান ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই করে যাবি। আর একটা রূপ হলো এই যে কালো শক্তি জামাত এবং এই যে ছেলেরা এবং স্বাধীনতা বিরোধী শক্তি, তারা এটাকে ব্যবহার করিয়া তাদের মনে ছিল ভিন্ন কথা, যে কারণে তারা বলে আমরা কি শুধু একটা ইলেকশনের জন্য এত রক্ত দিচ্ছি, তাইলে ছেলে ফেলে ফিরত দেও। তারা দেশটাকে পাকিস্তান বানানোর জন্য রক্ত দিচ্ছে। এই কথাগুলো আমি খুব ক্লিয়ার বলতেছি। এখন দেশটা দুই ভাগে বিভক্ত, খুব ক্লিয়ার। একটা হলো ওরা চায় এটার নাম আবার পূর্ব পাকিস্তান হোক, এতটুকু করতে না পারলেও এটার নাম অন্তত বাংলাস্তান হোক। বাংলাস্তান, হিন্দুস্তান এবং পাকিস্তান, এই দেশটাকে বাংলাস্তান বানাতে চায়, সংবিধান বানাতে চায় আফগানিস্তানের মতো, সংবিধান বানাতে চায় যে সাম্প্রদায়িক এবং গণবিরোধী সংবিধান, মধ্যযুগীয় বর্বর সংবিধান বানাতে চায়। খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। এর নাম হলো পূর্ব পাকিস্তান। আর আমি মানুষকে অনুরোধ করছি বুঝার জন্য, যে দেশটার নাম যে বাংলাদেশ, এই বাংলাদেশ কেমনে হইল? এর নাম তো পূর্ব পাকিস্তান ছিল। আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি, আপনারা কি আবার পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চান? যদি যেতে না চান, তাই তো বাংলাদেশকে রক্ষা করতে হবে। যে বাংলাদেশ 30 লক্ষ লোকের রক্তে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার যুদ্ধে, সারা বিশ্বের বিশ্বযুদ্ধ হওয়ার রিস্ক নিয়ে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, সেই বাংলাদেশ যদি চান, তাইলে আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি, নতুন প্রজন্মকে হাত জোর করে বলি, বাবারা তোমরা বিশ্বাস করার চেষ্টা করো, ইসরায়েলের নামে কোন রাষ্ট্র ছিল না, ইহুদিদের কোন রাষ্ট্র ছিল না, পৃথিবীতে অনেক ইহুদি ছিল। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে, প্রথম মহাযুদ্ধের পর থেকে একটা আন্তর্জাতিক সিদ্ধান্তের মাধ্যমে ইহুদিদের একটা রাষ্ট্র হলো, তার নাম হলো ইসরায়েল। ঠিক তেমনি বাঙালির 1000 বছর ধরে বাঙালি জাতির কোন রাষ্ট্র ছিল না। সেই রাষ্ট্রটা আমরা 71 সনে যুদ্ধ করে স্বাধীন করছি, 30 লক্ষ লোকের রক্তে, 2 লক্ষ মা বোনের ইজ্জতে, হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘর পুরো সরকার হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। মৌলানা ভাসানী, মুজাফর আহমদ, মনি সিং, যেই বলেন, আর সৈয়দ নজরুল তাজউদ্দিনের নেতৃত্বে মুজিবনগর সরকার, যুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি. উসমানী, মেজর জিয়া 1 নম্বর সেক্টর কমান্ডার, পরবর্তী সময়ে ব্রিগেড কমান্ডার, এবং 27শে মার্চের ঘোষক, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে নিজের নামে, তারপরে বঙ্গবন্ধুর নামে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন মানুষকে আমি জিজ্ঞাসা করতে চাই, সেই বাংলাদেশটা আপনারা রক্ষা করতে চান কিনা? যদি রক্ষা করতে চান, তাহলে ইউনূস সাহেবদের এই চক্রান্তের হাত থেকে, কালো শক্তির এই চক্রান্তের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য একটু চিন্তা করতে হবে। কারণ আমি আজকে 10 মাস যাবত বলতেছি, সমস্যাটা বাংলাদেশের নির্বাচন না, বাংলাদেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো বাংলাদেশ থাকবে না, পাকিস্তান হবে। এটা কি 71 ঠিক ছিল না 71 ভুল ছিল? যারা বলতেছে 71 ভুল ছিল, তারা জামাতের নেতৃত্বে একমত। আর এখানে মুক্তিযুদ্ধের শক্তি বলেন আর ফ্যাসিস্ট শক্তি বলেন, যারা ছিল তারা পালাইছে। এখন সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে, যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কোন ধরনের
দায়িত্ব বিএনপি নেওয়ার আছে কিনা, কারণ বিএনপি তো শহীদ জিয়ার দল, মেজর জিয়ার দল, এবং সেই শহীদ জিয়া মেজর জিয়া মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধা বীরত্তম হিসাবে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল। কাজে মুক্তিযুদ্ধের যে ফিল্ড খালি আছে, এই ফিল্ডে যদি বিএনপি নিজের দায়িত্ব পালন না করে, আমার ধারণা, মানুষের ধারণা, এইখানে নতুন শক্তি আসবে মুক্তিযুদ্ধের পক্ষে। এটা সময় লাগতে পারে 10 বছর, কিন্তু আসবে। এবং তখন কিন্তু যদি মুক্তিযুদ্ধের শক্তি জয়লাভ করে, আজকে যারা সনদ করতেছে তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হইতে পারে। আজকে যারা আইসিটি করিয়া ওই জেনারেলদের বিচার করে 2 পয়সার মানুষ না, তাদের কিন্তু এটা একদিন জবাবদিহি করতে হইতে পারে। কথাটা খুব ক্লিয়ার। কাজে আমার যদি জিজ্ঞাসা করেন, আমি 72-এর সংবিধান মানি, আমি বাংলাদেশ মানি, আমি মুক্তিযুদ্ধ মানি, আমি সেই পথের লোক। এই পথে সমস্ত মানুষকে, বাঙালি জাতিকে আমি আহ্বান করব। দল মুসলিম লীগ ছিল, আজকে নাই। দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল ছিল, নাই, এবং নাও থাকতে পারে, দল চলে যেতে পারে, কিন্তু জাতি, কিন্তু বাঙালি জাতি কিন্তু যাবে না যতদিন চন্দ্র সূর্য আছে। বাঙালি জাতির পক্ষে কিন্তু দল হবে। কথাটা খুব ক্লিয়ার। আওয়ামী লীগ লাগবে না, হাসিনা লাগবে না, বাঙালি জাতি নিজেরাই দল করবে। ভবিষ্যৎ নাগরিকেরা যারা এই দেশের সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত রাখতে চায়, তারা কিন্তু এই দেশে দাঁড়াবে। আর যে জামাত জামাত যারা আছে, যারা এই দেশে পিছুয়ারে হাসিন সাতবাদ, নিশানে আজমে আলিসান আর যে পাকিস্তান করতে চায়, তারাও তাদেরটা করে দেখতে পারে। কিন্তু আমি জানি সত্য জয়ী হবে, মুক্তিযুদ্ধ জয়ী হবে, বাঙালি জাতি জয়ী হবে, বাংলাদেশের মানুষ জয়ী হবে, ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি জয়ী হবে। আমি এটা জানি, এবং আমি মনে করি বিএনপি এর পক্ষেই দাঁড়াবে। কারণ বিএনপি বাংলাদেশের মানুষের পক্ষের দল। বিএনপি এখানে দাঁড়াতে হবে। বিএনপিকে ওরা বিএনপির সঙ্গে চক্রান্ত করছে বলেই মানুষ মনে করে। ইলেকশনটা হবে না ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে ইলেকশন হলে তো গণভোট হবে আগে, আর গণভোট হলে ফেব্রুয়ারি ইলেকশনের কোনো দরকার নাই। কথাটা খুব ক্লিয়ার। আর ওরা গণভোট ছাড়া আর সংবিধানের উপরে সনদের নেতৃত্ব ছাড়া, প্রতিষ্ঠা ছাড়া কারাল বদর এবং স্বাধীনতা বিরোধী শক্তিরা ইলেকশনে যাবে না। কারণ এরা জানে ইলেকশনে গেলে পরে এরা 10% ভোট পাবে। এরা ভোট পাবে না। বাংলাদেশের মানুষ বুঝতেছে এরা স্বাধীনতা বিরোধী। এরা ভোটে গিয়ে দেখতে পারে এদের কি অবস্থা ধরে। এটা খুব, এদের কালো মুখগুলো এখন বেরিয়ে আসতেছে, এদের 71-এর ইতিহাস এখন বেরিয়ে আসতেছে। ওই হালকা ভাবে আপনার ভুল করলে মাফ করে দিয়ে 47 থেকে 24 পর্যন্ত 19 রঙে ডঙ্গের কথায় পাবে না। জি, জনাব ফজলুর রহমান, আমি আর 2টা ছোট বিষয় আপনার একটু বিশ্লেষণ জানতে যাবো। ছোট কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ বর্তমান রাজনৈতিক সময়ের জন্য। আপনার দল বিএনপি আওয়ামী লীগকে এই সরকার তার প্রয়োজনে এবং এনসিপির প্রয়োজনে জামাতের ইচ্ছায় যেভাবে নিষিদ্ধ করেছে, জাস্ট কলমের খোঁচায়, এটা আপনার দল এখন তারা ক্লিয়ার বলছে যে এইভাবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী তারা না। তারা আগেও একবার বলেছে, এবং যেটা জাতীয় পার্টির ক্ষেত্রেও তারা স্ট্যান্ড নিয়েছে। এই আওয়ামী লীগকে নিয়ে গভর্নমেন্ট কোনো ভুল পলিসি নিয়েছে কিনা? কারণ হলো আওয়ামী লীগের অপরাধী যারা, অন্যায়কারী যারা, সত্যিকার অর্থে চিহ্নিত এবং অচিহ্নিত, এদেরকে সত্যিকার বিচারের আওতায় না এনে তারা যে কাজটা করেছে করে এখন চারদিকে গুঞ্জন, ডক্টর ইউনূস আমেরিকায় বলে আসছেন যে কোনো সময় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর। এখন বলা হচ্ছে যে নির্বাচন যদি আগে আসে এই সময়ে জিনিসটা প্রত্যাহার করা হবে হঠাৎ করে। ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রেসার দিচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। ডক্টর ইউনূস এই বিষয়ে তেমন কিছু বলছেন না। দেশের ভেতরে আওয়ামী লীগের মিছিলের পরিস্থিতি আপনারা দেখছেন যে সেটা অনেক আগের চেয়ে পরিবর্তন এসছে। এই সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ ইস্যুটাকে এই সরকারকে আরো বেকায়দায় ফেলেছে, যে আওয়ামী লীগকে তারা স্মার্টলি হ্যান্ডেল করতে পারেনি। আমি আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে তো বলবো, পক্ষে কোনো কথা বলবো না, কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা আছে। আমরা কিন্তু বারবার বলছি যে তার অপরাধীদেরকে তারা বিচার না করে গড়পড়তা অবিশ্বাস্য কিছু মামলায় কিছু লোকজনকে ঢুকিয়েছে, কিন্তু প্রপার ওয়েতে যেটা হওয়া উচিত ছিল সেটা কি করেছে কিনা, এটা আজকে সারা দুনিয়া বলতেছে। জাতিসংঘ বললো, দেখলাম আমেরিকারও কি কি সংস্থা বললো, মানব অধিকার সংস্থাগুলি বললো যে যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার করো। দলের বিচার না হওয়া পর্যন্ত দলকেও নিষিদ্ধ ঘোষণা করা যাবে না।
আর দলের যে ভোটার আছে, সমর্থক আছে, তাদের দোষ কি? কাজেই এরশাদকে যখন আমরা পরাজিত করলাম, এরশাদকে জেলে নিয়ে গেল, কিন্তু তাকে কিন্তু ইলেকশন করার সুযোগ দেওয়া হলো জেলখানা থেকে, এবং 5টা সিটে এরশাদ পাস করলো জেল থেকে। তার দলকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই, জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। আরো আছে, আরো অনেক দেখাইতে পারি। দল নিষিদ্ধ করে রাজনীতির কোনো সমাধান নাই। দল নিষিদ্ধ করবে পাবলিক ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে। কাজে এইটা যারা করতেছে, ইউনূস সাহেব যেটা করতেছে, এরা বুঝতেছে। আমি তো বললাম বিএনপি কেন এত বড় রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের দল, আমি তো 10 মাস যাবত বলতেছি। প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো 71 ঠিক ছিল না, ভুল ছিল। এই কারণেই জামাত ইসলামী সব করতেছে। ইউনূস সাহেব এই মিশন নিয়ে ক্ষমতায় আসছে। কাজেই 71-এর পক্ষে বিপক্ষে যুদ্ধটা হবে, রাজনৈতিক যুদ্ধটা খুব ক্লিয়ার। এইটা ফয়সালা না অপর ইলেকশন করবে না তো ইউনূস সাহেব। ইউনূস সাহেব চাইতেছে একটা ঘোষণার মাধ্যমে, একটা সনদের মাধ্যমে সংবিধানটাকে বাতিল করে দিয়া পূর্ব পাকিস্তানের মতো একটা দেশে ইলেকশন করার জন্য, খুব ক্লিয়ার। আমরা আমরা এই আলোচনায় অসংখ্য কমেন্ট পাচ্ছি। আমি সময়ে সংক্ষেপের কারণে সেদিকে যেতে পারছি না। আপনি গত 1 বছরে যতগুলো টক শোতে যে ভবিষ্যৎবাণী করেছেন আমরা দেখেছি, সেগুলো একেবারে কড়াই গন্ডায় বাংলাদেশের রাজনীতিতে পরবর্তীতে সেটাই ঘটছে। আপনার দল বিএনপির প্রতি, যেহেতু আওয়ামী লীগ বা বড় দলগুলো জাতীয় পার্টি কোণঠাসা বাংলাদেশে, জামাতে ইসলামী মোটা দাগে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, এটা ইতিহাসের অংশ। ফলে বিএনপির উপরে মানুষের ভরসা অনেক বেশি ছিল। বিএনপির যে কোনো ভুল ত্রুটি সারা বাংলাদেশের মানুষকে বেশি ভোগাবে, এটাই স্বাভাবিক। এই পর্যায়ে এসে সবশেষ আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানবো, এই সরকার এখন যে সিচুয়েশনে আছে, এই যে একাধারে উপদেষ্টাদেরকে এক অংশ একজন উপদেষ্টাকে সরে যেতে বলছে, পাশাপাশি তারাও আবার নিজেরা এক্সিট চাচ্ছে বলে এটা তো জোর আলোচনা আছে। একজন দর্শক কমেন্ট করেছে তারা কি ভারতে এক্সিট নিতে পারবে কিনা। এই এক্সিটের জন্য আপনি একদিকে দেখছেন যে তারা ক্ষমতায় থাকতে চায়, ইলেকশন দিবে না, আরেকদিকে আবার এক্সিটের চিন্তা ভাবনা। তাহলে একটু মানে গভর্নমেন্ট আসলে কি করতে চাচ্ছে, এটা তো বোঝা খুব মুশকিল হয়ে গেল মানুষের জন্য। আপনার দৃষ্টিতে কি? এরা কেউ যাবে না। ওই যে বলবে যে বিএনপি কয়েকজনকে চায়, জামাত কয়েকজনকে চায়, এনসিপি কয়েকজনকে চায়, আমরা সবার কথা কিভাবে শুনবো? আপনারা একমত হয়ে বলেন। এই 3 দল একমত হতেও পারবে না। আর শিয়ালের পিঠা ভাগ করার মতো ইউনূস সাহেব 7টা পিঠা নিজেই খাবে। 1, 2, এই দেশে এখন যে অবস্থাটা চলছে, এই যে সনদে দস্তখতটা হলো, প্রায় সনদ 25টা দল দস্তখত করছে 2008 সনের, এবং তারও আগের ক্যালকুলেশন অনুযায়ী আপনি ইলেকশনের ভোটটা খুলে দেখেন, ভোটের পার্সেন্টেজ খুলে দেখবেন 57% ভোট যারা পাইছে গড়ে, এরা দস্তখত করে নাই। 43% মানুষের ভোট যারা পাইছে কয়েকটি ইলেকশনে, আমাকে গড় কইতাছি, তারা দস্তখত করছে। অর্থাৎ আওয়ামী লীগ দস্তখত করে নাই, জাতীয় পার্টি দস্তখত করে নাই, 14 দল দস্তখত করে নাই, পার্টি সহ অনেক অন্য পার্টিগুলো মিলে হইল খুব সম্ভবত নেটওয়ার্ক জনিত সমস্যা। জনাব ফজলুর রহমান আপনাদের সঙ্গে আসতে আবার আসছে। জি জি, অর্থাৎ 57% ভোটের লোক দস্তখত করে নাই ওই জুলাই সনদে 19 তারিখে। 43% দস্তখত করে ইউনূস সাহেব বলতেছে একটা ঐতিহাসিক ব্যাপার পৃথিবীতে হয়ে গেছে। এর চেয়ে বাটপারি জিনিস আর কিছু হতে পারে না। কারণ 50% যাদের ভোটার তারা কিন্তু কেউ দস্তখত করে নাই। এখন আরো বেশি হবে সেই সংখ্যাটা, কারণ বর্তমান সরকার, জামাত, এনসিপি এদেরকে ভোট করে দেখে বর্তমান সরকার সহ কয় পার্সেন্ট ভোট পায়। শুধু বিএনপিকে তারা আস্থায় নিয়ে আজকে বাংলাদেশে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেছে, এটা মানুষ মনে করে। তা নাহলে কবে চলে যেত।
এবং ইলেকশন ফেব্রুয়ারিতে না হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। আমি এই কথাটা বলে দিলাম, আমার খুব দুর্ভাগ্য এই কথাটা আমার বলতে হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন না হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি। আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুললেন, তাহলে আমি আপনাকে বলি, আমি নাম ধরে বলছি না, অনেক অনেক বিজ্ঞ মানুষ, দায়িত্বশীল মানুষ, তারা বলেছে, সরকারের ভেতর থেকে বলেছে, সরকার বাইরে তো বলছে যে ইলেকশন না হলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। কেউ কেউ এমনও বলেছেন যে ইন্টারন্যাশনাল কোনো ফোর্স, সেটা ইউএন হইতে পারে বা পাশের কোনো শক্তি হতে পারে, তারা ইন্টারফেয়ার করবে এবং দেশের ভেতরে একটা গৃহযুদ্ধের আশঙ্কাও কেউ কেউ করেছেন। আমাদের সমাধান কি এবং ইলেকশন না হলে কি পরিণতি হবে? এবং এই খেলাটা খেলার জন্য ইনসাফ আসছে, এই খেলাটা খেলার জন্য সরকার আসছে। এটাই সত্য যে এখানে আবার ওই বিদেশি বাহিনী আসতে পারে, শান্তি বাহিনী। আমাদের সৈন্যরা যেমন যায়, অন্য দেশের সৈন্যরাও জাতিসংঘের মাধ্যমে আমার দেশের শান্তি রক্ষা করার জন্য আসতে পারে। এই কাজটা করার জন্য ইনসাফ আসছে, আমার দেশটাকে একটা সাবঅর্ডিনেট পরাধীন দেশ বানানোর জন্য। আমি আজকে খুব সবকিছু রিস্ক নিয়ে কথাটা বলতেছি। বাংলাদেশের মানুষ আপনারা জানা রাখেন এই কাজ করার জন্য ইনসাফ আছে। ওনাদের এত সংস্কার সৎকার কে দিছে পাওয়ার তাদেরকে? দুই পয়সার মানুষ না, ইলেকশন করলে 2000 ভোট পাবে না, সেই সব লোকজনের হাতে আমাদের সমস্ত দায়িত্ব, কপাল আমাদের ভাগ্যের সমস্ত দায়িত্ব, 18 কোটি মানুষের দায়িত্ব তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। কে দিচ্ছে তাদেরকে? আর এদের সামনে গিয়ে আমাদের রাজনৈতিক নেতারা বৈশা থাকে যে আইনমন্ত্রী সাহেব এত জ্ঞানী গুণী কথা বলে, প্রফেসর আসিফ নজরুল, ও কুমিল্লাটাকে ইলেকশন করে দেয় তো 2000 ভোট পায় কিনা? এদের কথা আমার শুনতে আলিয়া বাদ দিলাম। বিদেশি নাগরিক, আমরা এখন বিদেশি নাগরিকের দেশে আমরা বন্দী আছি তাদের নেতৃত্বে। রবার্ট ক্লাইভের দেশ হয়েছে, ওই জাতিসংঘের